বাড়িতে আসার পর থেকে ঝিম মেরে বসে আছে অর্ষা। আহনাবের কথাটি মাথায় ঘুরছে, যদিও সে কোনো জবাব দেয়নি। জবাব নেইও তার কাছে। তৎক্ষণাৎ ঐশীর কাছে চলে গেছিল। এরপর আর কথা হয়নি ওদের মাঝে। নিজের রুমে শুয়ে সে যখন দোলা চলেছিল, তখনই আননোন নাম্বার থেকে কল এলো তার ফোনে। রিহান কল করেছে ভেবে ভীষণ আনন্দিত হয়ে কল রিসিভ করে সে। কিন্তু ওপাশ থেকে ভেসে এলো অন্যজনের কণ্ঠ। হতাশ হলো সে। হ্যালো, শুনছেন? প্রশ্ন করল আহনাব। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, হুম। সরি রাতে কল করার জন্য। ব্যাপার না। রাগ আমার ওপর না। তাহলে উত্তর দাওনি কেন? কি উত্তর দেব? আপনাকে ভালো রাখা দায়িত্ব নিতে চেয়েছিলাম। কতদিনের জন্য? মানে মানে ঠিক কতদিনের জন্য দায়িত্ব নিতে চাচ্ছেন? আজকাল তো সবাই শুরুতেই নিজের দায়িত্ব দেখায়, এরপর পিছপা হয়ে যায়। অনেক সময় দেখা যায় সবচেয়ে বেশি কষ্ট পরে এই মানুষটাই দিয়ে যায়। আহনাফের ভীষণ বলতে ইচ্ছে করছিল, সবাই আপনার রিহানের মতো নয়। কিন্তু অর্ষার মানসিক অবস্থা ভালো নয়, এবং এভাবে কথা বলে মেয়েটা কষ্ট পাবে ভেবে সে ইচ্ছেটুকু এড়িয়ে গেল। শান্ত কণ্ঠে বলল, যদি বলি সারা জীবনের জন্য। অর্ষা হাসলো। আহনাফ বলল, হাসছেন? হ্যাঁ হাসছি, কারণ কেউ সারা জীবন পাশে থাকে না। আমি থেকে দেখিয়ে দিতে চাই, একজন আপনার বিশ্বাস ভেঙেছে বলে আপনি সবাইকে অবিশ্বাস করতে পারেন না। আমি এখন ভয় পাই। সত্যি, মানুষ ভয় পাই আমি। আহনাফ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, স্বাভাবিক, কিন্তু আমায় একবার বিশ্বাস করা যায়? আমায় নিয়ে এত চিন্তিত হতে হবে না। আপনার আমার প্রতি এত উদারতা দেখে ভালো লাগলো, কিন্তু আমার দায়িত্ব আমি নিতে পারি। কিভাবে নেবেন? এখন যেভাবে নিচ্ছি। ইয়া, রাইট। রাতে কান্না করতে করতে ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠে কান্না করবেন, সারাদিন উদাসীন হয়ে থাকবেন, পুরনো স্মৃতি মনে করে ফের কান্না করবেন। ঠিক এভাবেই নিজেকে সামলাবেন বলে ঠিক করেছেন। অর্ষা চুপ করে গেল। কথা বলতে চেয়েও পারছে না। কান্না এসে দলা পাকালো কণ্ঠে, কিন্তু আহনাবকে সেটা বুঝতে দিতে চাইল না সে। আহনাব নিজে থেকে বলল, এভাবে কোনো লাইফ চলতে পারে না অর্ষা। বের হতে হবে এখান থেকে। অর্ষা নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে কল কেটে দিল। ফোন বন্ধ করে আবারও সে কান্নাকে সঙ্গী করে নিল। এত যন্ত্রণা আর সহ্য হয় না তার। আর কতগুলো খারাপ দিনের পর ভালো দিন আসবে? আদৌ কি আসবে সেই কাঙ্ক্ষিত ভালো দিন? সকালবেলা শম্পা এসে অর্ষাকে জোরপূর্বক ভার্সিটিতে নিয়ে গেল। উদ্দেশ্য মন ভালো করার, কিন্তু সব সময় চাওয়া আমার ইচ্ছেমতো পূরণ হয় না। আমরা যা চাই তা পাই না, যা পাই অনেক সময় হয়তো চাই না। সৃষ্টিকর্তা যা চান সেটা হবে বলে হয়তো। কলেজে যাওয়ার আগেই অর্ষা দেখতে পেল রিহান সেই মেয়েটিকে নিয়ে রাস্তা পার হচ্ছে। দুজনে বেশ হাসি খুশি লাগছিল। অর্ষার বুকে যেমন মোচড় দিয়ে উঠল, সেই সাথে নিজের উপর তার ভীষণ ঘৃণা হলো। এই মানুষটা যেন সে দিনরাত কান্না করে যাচ্ছে, সে কিনা দিব্যি হাসি খুশি আছে, ভালো আছে, তাও আবার অন্য কারো সাথে। অর্ষার চোখ ছলছল করছে। শম্পা অর্ষার হাত শক্ত করে চেপে ধরে বলল, খবরদার, এক ফোঁটা পানি যেন চোখ থেকে না পড়ে। বলে দিচ্ছি অর্ষা, ওই বেইমানটাকে দেখে আস, সে কিভাবে ভালো থাকতে হয়। এরপরও কি তুই নিজের ভালোটা বুঝবি না? অর্ষা কোনো জবাব দিল না। সে দুহাতে চোখের পানি মুছে ব্যাগ থেকে ফোন বের করলো। শম্পা বিস্মিত হয়ে বলল, কি করছিস তুই? কাকে ফোন দিচ্ছিস? দিবি না? তোর কি আত্মসম্মান নাই একটুও? কেন ছোট হবি ওর কাছে? হর্ষ এবারও কোনো জবাব দিল না। কল লিস্ট গিয়ে নাম্বার ডায়াল করলো। শম্পা রাগারাগি করে যাচ্ছে। অর্ষা, আমার কথা শোন প্লিজ, নিজেকে আর ছোট করিস না। হ্যালো, আহনাব চৌধুরী। শম্পা মুখে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ওপাশ থেকে আহনাব বেশ অবাক হয়ে বলল, ইয়েস। অর্ষা ফুপিয়ে বলল, আপনি না বলেছিলেন আমাকে ভালো রাখার দায়িত্ব নেবেন? হ্যাঁ বলেছিলাম, আপনি রিজেক্ট করেছিলেন। এখন আমি সেই দায়িত্বটা আপনাকে দিতে চাই। আপনি কাঁদছেন? অর্ষা চুপ হয়ে গেল। কান্নার সময় বা ভীষণ মন খারাপের সময় কেউ এরকম ধরনের প্রশ্ন করলে কান্নার গতি বেড়ে যায়।
আহনাফও কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, যখন চেয়েছিলাম তখন দায়িত্ব দেননি, এখন নিজে থেকে বলছেন এখন তো আমি এভাবে দায়িত্ব নেব না, সরি বলে ফোন কেটে দিল আহনাফ। অর্ষা থম মেরে দাঁড়িয়ে আছে। শম্পা জিজ্ঞেস করলো, কি বলল? বাড়ি যাব। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অর্ষার চোখ বেয়ে। শম্পা আর কিছু জানতে চাইল না, দীর্ঘশ্বাস নিয়ে বলল, চল। মানুষ যেমন অধিক কষ্টে বা শোকে পাথর হয়ে যায়, অর্ষা নিজেকেও এখন তেমনি মনে হচ্ছিল। আহনাফ তো নিজের থেকে এসেছিল, ভালো রাখার দায়িত্ব নেবে বলেছিল, আর এখন যখন অর্ষা সেই দায়িত্বটা দিতে চাইছে তখন মানুষটা এভাবে পিছু হটে গেলেও অর্ষা হাসলো বিদ্রুপ করে। নিজের বোকামি যেন নিজের প্রতি তার করুণা হতে লাগলো। পুরো পথে সে শুধু শম্পাকে একটা কথাই বলল, কিছু মানুষ থাকে যাদের কপালে সুখ নেই, আমি হচ্ছি সেই মানুষ, জানিস? শম্পা কিছু বলতে পারল না, কি বা বলবে সে। কেবল তার ভীষণ দুঃখ হতে লাগলো ভাঙা মেয়েটির জন্য। বাড়ির সামনে এসে দুহাতে চোখ মুছে নিল অর্ষা। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। শম্পাকে নিয়ে ভিতরে প্রবেশ করার পর আমেনা বেগম ব্যস্ত হয়ে বললেন, ফোন দিয়েছি দেখিসনি? অর্ষার হাতে ফোনের দিকে তাকালো। সাইড বাটন চাপ দিয়ে দেখলো ফোন সাইলেন্ট করা। আমেনা বেগম আর ওকে কিছু বলতে না গিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে অর্ষা এবং শম্পা দুজনে যার পর নাই অবাক হয়ে গেল। ড্রয়িং রুমে ভর্তি মানুষজন, তামিম ঐশী, তামিমের মা ওয়াসমান আলম, অর্থী, আহনাফ, বাবা মা আহনাফ এবং তাদের পাশে বসে আছে কাজী। অর্ষাকে দেখতে পেয়ে আহনাফ বসা থেকে উঠে এলো। অর্ষা মুখোমুখি দাঁড়িয়ে বলল, হঠাৎ আপনার কি হয়েছে আমি জানি না, কেন আমাকে সে দায়িত্ব দিতে চেয়েছেন তাও জানি না, কিন্তু একবার যখন সে দায়িত্ব নিজে থেকেই দিতে চেয়েছেন তখন সেটা সারা জীবনের জন্য দিতে হবে এবং পাকাপোক্তভাবে দিতে হবে। এখন শুধু আপনাকে ভালো রাখার দায়িত্ব নয়, হাত ধরতে চাই চিরকালের জন্য, যাতে ছেড়ে না যেতে পারেন। এজন্য সেই ব্যবস্থা করেই আপনাকে পেতে চাই। মিথ্যা বলবো না যে আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমি এখনো ভালোবাসি না, কিন্তু বিয়ে করে ভালোবাসতে চাই। উইল ইউ ম্যারি মি, অর্ষা? অর্ষা কয়েক সেকেন্ড লাগলো পুরো বিষয়টা বুঝতে। এরপর সে ঝাপসা দৃষ্টিতে সবার দিকে তাকালো। সবার মুখোভায় বোঝা যাচ্ছে তাদের কারো কোনো আপত্তি নেই, বরং সবার চোখ মুখে কেমন যেন একটা সুখের ছাপ। অর্ষা মায়ের দিকে তাকালো, তার মায়ের চোখের পানি কিন্তু ঠোঁটে হাসি। তিনি মাথা ঝাঁকিয়ে সায় দিলেন। শম্পা খুশিতে পাশ থেকে বলল, বল। অর্ষা আর কিছু ভাবলো না, কেবল আহনাফের চোখের দিকে তাকিয়ে বলল, ইয়েস, আই উইল। আহনাফ ভুরু কুঞ্চন করে জিজ্ঞেস করলো, ভেবে উত্তর দিচ্ছ তো? আমি কিন্তু এখন বেকার। পাশ থেকে তখন আহনাফের বাবা আতিক চৌধুরী বললেন, নাটক তো তুই কম জানো না বাবা। তামিম তখন জিজ্ঞেস করলো, কেন আঙ্কেল, কি হয়েছে? কি হয়নি বল। আমি আজ অফিসে যাইনি, ড্রয়িং রুমে নিউজ দেখলাম। আহনাফ পাশেই ছিল, হঠাৎ দেখি ওর ফোনে বাজলো। ফোন নিয়ে রুমে চলে গেল। কয়েক মিনিট বাদে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে আমাকে তোর আন্টিকে বলছিল আমি বিয়ে করব। ওর কথা কি জবাব দেব আর ভেবে কুল পাচ্ছি না। ছেলের মাথা গেল কিনা কে জানে। পরে তোর আন্টি জিজ্ঞেস করলো কাকে বিয়ে করবে, আহনাফ উত্তরে দিল না, শুধু বলল গাড়িতে বলবো চলো। এরপর গাড়িতে উঠে সব বলল। আর তোকে তো গাড়িতে কল করে বলল কাজে নিয়ে আসতে। উপস্থিত সবাই হেসে ফেলল। তামিম হাসতে হাসতে বলল, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আঙ্কেল। পরে ওর কণ্ঠ শুনে মনে হয়েছিল যে আসলে হয়তো সিরিয়াস। পরে আমি মা আর কাজে নিয়ে বাসায় আসার পথে ঐশীকে কল করে সব বললাম। ঐশী আব্বা আম্মাকে বলছে মনে হয়। এরপর তো আপনারাই এলেন। অর্ষা বিস্মিত হয়ে সব শুনছিল। কলেজ থেকে বাড়িতে আসা পথে জ্যাম হয়ে পড়েছিল। কতক্ষণই বা ছিল জ্যাম। সব মিলিয়ে বাসায় আসতে ওর 30 থেকে 40 মিনিট লেগেছে। এর মাঝে আহনাফ সবকিছু ম্যানেজ করে ফেলল, এমনকি অর্ষার বাবা মাকেও। আতিক চৌধুরী বললেন, আমাদের নাকানি চুকানি খাইয়ে এখন বেকারে নাটক করছো না? তোমার জন্য বাসার ভাত রান্না হলে ওর জন্য হবে। আহনাফ হেসে ফেলল, বলল, তুমি বললে তো হবে না আব্বু।
যে আমাকে বিয়ে করবে তার তো উত্তর দিতে হবে। অর্ষা তখন ঘোরের মাঝে ছিল, তৎক্ষণাৎ জবাব দিতে না পারলেও পরক্ষণে বলল, আমার সমস্যা নেই। সবাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এরপর একদম ঘরোয়া পরিবেশে অর্ষার বিয়ে হয়ে গেল। অল্প সময়ের মধ্যে বিয়েটা হয়ে যাচ্ছে বলে শপিং করার সময় পায়নি আহনাফ। তবে ওর এক পরিচিত বন্ধু আছে, ওকে কল করে বলে দিয়েছিল ইমার্জেন্সি একটি বেনারসি শাড়ি কিনে যেন ও পাঠানো ঠিকানা নিয়ে আসে। এত তাড়াহুড়াতে আহনাফ ওর বাবা মাকে নিয়ে এসেছে যে আসার সময় গহনা আনতে পারেনি। সাজেদা বেগম এই নিয়ে কিছুক্ষণ তিনি আহনাফকে গালমন্দ করলেন। ওসমান আলম তখন বললেন, সমস্যা নেই বেয়াই, বিয়ে তো এখন ঘরোয়াভাবে হচ্ছে, হোক। ঐশীর বিয়ের পর অর্ষার বিয়েটাও আমি ধুমধাম করে দেব ইনশাল্লাহ। তখন আর কোনো কিছু কমতি থাকবে না আশা করছি। এরপর আর কারো কোনো কিছুতে আপত্তি রইল না। দু পরিবার সম্মতিতে আহনাফ এবং অর্ষার বিয়ে হয়ে গেল। তামিম আড়ালে গিয়ে আহনাফকে জিজ্ঞেস করলো, বউ নিয়ে যাবি নাকি রেখে যাবি? রেখে যাওয়ার জন্য কি বিয়ে করেছি? হাত ধরেছি যখন, এখন এই মুহূর্ত থেকে ওর সব দায়িত্ব আবার। তামিম ঠোঁট উল্টে বলল, ব্রাভো, অ্যাম ইমপ্রেসড। আহনাফ মৃদু হাসল। বিকেলে অর্ষাকে নিয়ে আহনাফ বাসায় ফিরল। বাড়িতে ফিরে সাজেদা বেগম অনেকগুলো গহনা বের করে অর্ষাকে দিয়ে বললেন, এগুলো সব তোমার। এখান থেকে যেটা তোমার ভালো লাগে পরো, আর বাকিগুলো তোমার কাছে রেখে দাও। না না আন্টি, আমার এই সব কিছু লাগবে না। সাজেদা বেগম গা ঘেঁষে বসলেন অর্ষার সাথে, গালে হাত ছুঁয়ে চোখের পাশে তাকালেন, মুচকি হেসে বলল, দাগ এখনো অল্প রয়ে গেছে দেখছি, ব্যাপার না। আমার ছেলে এই আঘাতের ভালোবাসা দিয়ে শোধ করে দিবে দেখো। শুধু ওর বিশ্বাসটা কখনো ভেঙো না। ওকে অল্প একটু ভালোবাসো, বিনিময়ে পুরো পৃথিবী ও তোমার পায়ের কাছে এনে দিবে। আমার ছেলে বলে যে সাপাই গাইছি, এমনটা ভেবো না। একসাথে থাকতে থাকতে তুমি নিজেই সব বুঝতে পারবে। প্রথম দিন বলেছিলাম মন্দ ভাগ্য নিয়ে আর এসো না, আলহামদুলিল্লাহ এবার ভালো ভাগ্য নিয়ে এসেছো। স্বামী সংসার নিয়ে সুখী হও, দোয়া করি মা। অর্ষা কোনো প্রত্যুত্তর করতে পারল না, বিনিময়ে মৃদু হাসলো শুধু। সাজেদা বেগম চলে যাওয়ার পর অর্ষা গহনাগুলো বিছানার একপাশে রেখে দিল। বাড়ি থেকে আনা লাগেজ থেকে এক সেট থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় বদলাতে। বের হয়ে দেখলো আহনাফ আলমারি থেকে কাপড় সরাচ্ছে। কি করছেন জিজ্ঞেস করলো অর্ষা। আহনাফ পাশ ফিরে তাকিয়ে বলল, ও ফ্রেশ হয়েছেন, মা খাবার নিয়ে অপেক্ষা করছে, আপনি গিয়ে খেয়ে আসুন। আপনি এই অসময়ে কাপড় গোছাচ্ছেন কেন? কাপড় গোছাচ্ছি না, সরাচ্ছি। কেন? আগে তো আমারই সব কাপড় ছড়িয়ে ছিটে ছিল, মা এসে এসে গোছাতো, এখন তো আপনার কাপড় রাখা লাগবে। এক সাইডে সব আমার কাপড়, আর এখানে আপনার সব কাপড় রাখবেন। থাক, আমি রেখে দিচ্ছি, বলে লাগেজ থেকে কাপড় বের করে গেল আহনাফ। অর্ষার হাতে বেনারসিটা তড়িঘড়ি করে বিছানার উপর রেখে আহনাফের হাত চেপে ধরে বলল, না না, আমি পরে রেখে দেব। এভাবে উড়ে এলেন কেন? কোথায় উড়লাম? উড়ে তো এলেন। আমি তো আপনার কাপড় নিয়ে পালিয়ে যাব বলিনি, গুছিয়ে দেব বলেছি। বললাম তো আমি পারবো। আমি রাখলে সমস্যা কোথায়? সমস্যা আছে, আপনি বুঝবে না, মেয়েদের অনেক দরকারি জিনিস থাকে। আহনাফ কিছুক্ষণ হতবিহ্বল হয়ে তাকিয়ে থেকে বলল, আচ্ছা আপনি তাহলে খেয়ে আসুন, বলে সে বিছানায় গিয়ে শোয়ার জন্য বসলো। অর্ষা বলল, আপনি খাবেন না? না, আপনার বাসায় যা খেয়েছি দুদিন আরো না খেয়ে থাকতে পারবো। আপনি যান, বাসায় তো ঠিক মতো খেলেনই না তখন। অর্ষা মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল। আহনাফ বিছানার উপর থেকে শাড়ি সরাতে গিয়ে বলল, এটা কি সেই দরকারি জিনিস যেগুলো লাগেজে আছে বলে ধরতে দেননি? অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে পেছনে তাকাতেই দেখলেন আহনাফের হাতে ব্লাউজ আর ইরান, যেটা সে ব্লাউজের ভিতর পড়েছিল। লজ্জায় তার ইচ্ছে হচ্ছিল মাটিতে মিশে যেতে। তখন সে ধমক দিয়ে বলল, আশ্চর্য, রাখেন এটা, রাখেন বলছি, যত সব। লজ্জায় রাতে রাগ দেখে অর্ষা দ্রুত প্রস্থান করলো। আহনাফ ভুরু কুঁচকে স্বর্গতুবি করে বলল, আমার কি দোষ? খাওয়া দাওয়া শেষ করে অর্ষা আর আহনাফের রুমে গেল না। সাজেদা বেগমের রুমে বসে শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছিল।
আহনাবের বোন আশা বিয়েতে উপস্থিত থাকতে পারেনি তখন, তাই এখন ভিডিও কলে কথা বলল অর্ষা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। অর্ষা সাজেদা বেগমের সাথে রান্নাঘরে গেল সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। সাজেদা বেগম বললেন, তোমার এসব কিছুই করা লাগবে না মা, তুমি রুমে যাও। গিয়ে দেখো আহনাব কি করে, এই সন্ধ্যায় ঘুমাচ্ছে কিনা কে জানে। সমস্যা নেই, নাস্তা বানিয়ে পরে ডেকে দিচ্ছি। পাগলি মেয়ে, আমি পারবো তো। আমিও পারবো। সাজেদা বেগম না পেরে রাজি হলো। দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। বাড়ির মেয়ে তখন রাতে রান্নাবান্না জোগাড় করছিল। এখন গিয়ে আহনাবকে ডাকো, বলেন সাজেদা বেগম। অর্ষা মাথা নাড়িয়ে রুমে চলে গেল। গিয়ে দেখলো বিছানায় নেই আহনাব, কিন্তু শাড়িটা সুন্দর করে ভাঁজ করে রাখা। নিশ্চয় সে ভাঁজ করেছে। অর্ষা বারান্দায় গেল। একটা সুন্দর দোলনা আছে সেখানে। আহনাব দোলনায় বসে দোল খাচ্ছিল আর আকাশের দিকে তাকিয়ে ছিল। অর্ষা মৃদুস্বরে বলল, নাস্তা করতে ডাকে আপনাকে। অর্ষা, হুম। আহনাব এক হাত বাড়িয়ে দিল। অর্ষা অস্বস্তি হচ্ছিল ভীষণ। হাত বাড়াতে নাকি বাড়াবে না বুঝতে পারছে না। অবশেষে সে হাত বাড়ালো। আহনাব এর হাত ধরে নিজের পাশে বসালো। দোলনায় দোল দিতে দিতে জিজ্ঞেস করলো, আপনি খুশি তো? অর্ষা ছোট করে বলল, হুম। ছেড়ে যাবেন না তো আমায়? অর্ষা তাকালো আহনাবের মুখের দিকে। আহনাব তখনও অর্ষার হাত ধরেছিল। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, না। একটা চুমু খাই। আহনাবের হঠাৎ এমন আবদারে আরো বেশি অস্বস্তি তাকে চেপে ধরছিল। সে তো এখন তার অতীতে আটকে আছে। বের হতে না পারলে সে কিভাবে আহনাবের সাথে সহজ হবে? আবার আহনাবকে সে না বলবে কিভাবে? যে মানুষটা ওর এক কথাতে দায়িত্ব নিয়েছে, বিয়ে করেছে, তাকে তো সে কষ্ট দিতে চায় না কোনোভাবেই। কিন্তু তার সময়ের প্রয়োজন আছে। আহনাব হেসে বলল, ভয় নেই। আকাঙ্ক্ষা কিংবা প্রণয়ের চুমো নয়, ভরসার চুমো দেব। তবে আপনি রাজি না হলে জোর করব না। অর্ষা ভুরু কুঁচকে বলল, ভরসার চুমো? হুম। কেন জানেন না? বেশ, চিনিয়ে দিচ্ছি, বলে অর্ষা দুগালে হাত রেখে কপালে আলতো করে চুমু খেলো আহনাব। অর্ষার কেন জানি না ভালো লাগায় চোখে পানি জড়ো হয়ে গেল। রাতে ঘুমাতে গিয়ে আরো বেশি অস্বস্তিতে পড়তে হলো অর্ষাকে। মন মস্তিষ্ক এখনো রিহান। সে তো ভাবেনি ভাগ্যের পরিবর্তনে এমন নিদারুণভাবে ঘটবে। রিহানের বদলে অন্য কেউ স্বামী হবে, তার সাথে বেড শেয়ার করতে হবে। দৃশ্যগুলো পরিকল্পনা করতে শরীর কাঁটা দিয়ে উঠল অর্ষার। আহনাব শুয়ে শুয়ে ফোন চাপছিল। অর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, কিছু না। আমি কি অন্য রুমে ঘুমাবো? কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এমনটাই চাচ্ছেন। অর্ষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কিছুই চাই না। এরপর সে খাটের উপর একপাশে ফিরে শুয়ে পড়ল। আহনাব দোনামোনা করে উঠে লাইট অফ করে এসে নিজেই শুয়ে পড়ল। সকালে তার ঘুম ভাঙল সেই কাত হয়ে শুয়েছিল, সেই কাত হয়েই। পাশে ফিরে দেখল অর্ষা এখনো ঘুমাচ্ছে। ওর ছোট্ট কাটা চুলগুলো প্রায় অর্ধেক মুখ ঢেকে আছে। চুলের সাইজ এখনো এমনই যে বেণি করার কোনো উপায় নেই। জুটি করলেও ছোট চুল বিধায় বেরিয়ে যায়। আহনাব একটা দীর্ঘশ্বাস নিল। অর্ষার মুখের উপর থেকে চুল সরাতে হু করে কেঁদে উঠল অর্ষা। আহনাব হকচকিয়ে উঠে বসলো। নিজেকে ধাতস্থ করে বুঝতে পারল অর্ষা বোধহয় আরো বেশিক্ষণ ধরে কাঁদছিল। কি হয়েছে জানতে চাইল আহনাব। অর্ষার চোখ বন্ধ, কিন্তু পানি অবিরতভাবে পড়ছে। আহনাব সংশয়ে জিজ্ঞেস করল, আমি কি ঘুমের মধ্যে কিছু করেছি? অর্ষা কোনো জবাব এলো না। আহনাব ওকে উঠিয়ে বসালো, চোখে পানি মুছে দিয়ে বলল, আমাকে কিছু না বললে আমি বুঝবো কিভাবে? আমাকে বলুন। অর্ষা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমার ওর কথা মনে পড়ছে। আহনাব কিছুক্ষণ বুঝতে পারল না যে কি করবে বা কি বলবে। বউয়ের চোখে প্রাক্তনের জন্য পানি নিশ্চয় সহ্য করার মতো নয়, কিন্তু সে তো অর্ষার অবস্থা সম্পর্কে অবগত। কতটা ভেঙে গেছে এই মেয়ে, এটা তার চেয়ে বেশি ভালো আর কে বুঝতে পেরেছে। রাগ কিংবা অভিমানের বদলে অর্ষার যেন আহনাবের ভীষণ মায়া হলো। এতটা ভালোবাসার পরও ঠকে গেল মেয়েটা। আর আফসোস হতে লাগলো তার রিহানের জন্য। এমন ভালোবাসায় কেউ
পায়ে ঠেলে দেয়। আহানা কোনো কিছু বলল না। আলগোছে অর্ষার মাথাটি তার বুকে রাখলো। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে অর্ষার চুল বিলি কেটে দিতে লাগলো। আশকারা পেয়ে অর্ষার কান্নার গতি বাড়ে। তার এখন আহনাবকে খড়কুটোর ন্যায় মনে হচ্ছিল। মানুষ যখন সরবরাহ হয়ে যায়, কোথাও আর কোনো পথ থাকে না, বেঁচে থাকার কোনো অবলম্বন থাকে না, তখন মানুষ এক মুঠো খড়কুটো পেলেও সেটা আঁকড়ে ধরে বাঁচতে চায়। যেমনটা এখন অর্ষা চাইছে। সে আহনাবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব বাজে, খুব খারাপ। আমার মতো অলক্ষণে খারাপ মেয়েকে আপনি কেন বিয়ে করতে গেলেন? আপনার উচিত হয়নি আমার মতো মেয়েকে বিয়ে করার। আমি ভালোবাসার মতো মেয়ে না। আমি কারো ভালোবাসার পাওয়ার যোগ্য নই। আপনি অনেক বেটার পেতেন। কেন আপনার জীবনটা নষ্ট করতে গেলেন? আহনাব বলল, বোকা মেয়ে। সরি বোকা বউ। কে বলেছে তুমি ভালোবাসার মতো মেয়ে নয়? তুমি জানো তুমি কতটা মিষ্টি মায়াবী? তুমি অলক্ষণে নয়, তুমি ভাগ্যবতী, তুমি হিরে। তোমাকে যারা চিনতে পারেনি ওটা তাদের ব্যর্থতা। তোমাকে বিয়ে করে জীবন নষ্ট করিনি। তুমি ভাঙা মনের, আমিও তাই। আমি জানি একজন ভাঙা মনের মানুষ অন্য একটা ভাঙা মনের মানুষকে কষ্ট বোঝে। তাই তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমি জানি। আর আমার তো বেটার দরকার নেই। আমার তো বেস্ট তুমি আছো। আমার বেস্ট বউ, আমার বেস্ট অর্ষা। এরপর সে অর্ষার মাথা বুক থেকে সরিয়ে দুহাতে আঁচড়ে নিল। চোখের দিকে তাকিয়ে বলল, আর শোনো, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বিনিময় এখন ভালোবাসা না দাও, একটু প্রশ্রয় না হয় দিও। বলেই সে অর্ষার ঠোঁটে গাঢ় চুমু এঁকে দিল। অর্ষা কোনো প্রতিবাদ করল না, ঠিক সায়ও দিল না, তবে চুপ করে রইল সে। সকালে নাস্তা করে আহনাব রেডি হচ্ছিল। অর্ষা রুমে এসে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? হুম, কোথায় এসে বলবো? হুম, কিছু বলবে? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে রুমে চলে গেল। গতকাল রাতে চুমোটা স্বাভাবিকভাবে নিতে পারলেও সকালে চুমোটা স্বাভাবিকভাবে নিতে পারেনি অর্ষা। লজ্জায় এরপর থেকে সে আহনাফের দিকে তাকাতেই পারছিল না। আবার সে চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক দেখানোর, কিন্তু আহনাফ যখন আবার তুমি বলে সম্বোধন করে তখন লজ্জাটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। আহনাফ চলে যাওয়ার পর অর্ষা শম্পাকে কল দিল। আহনাফ মায়ের থেকে দোয়া নিয়ে বের হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। গতকাল রাতে তার কল এসেছে, কিন্তু এই ব্যাপারে কাউকে সে কিচ্ছু বলেনি। জবটা হয়ে গেলে বাড়ি এসে একেবারে সারপ্রাইজ দেবে সবাইকে, বিশেষ করে অর্ষাকে। সে বলবে, তুমি মোটেও অলক্ষণে নও, তুমি তো আমার লক্ষ্মী। আর মনে হাসলো সে। হঠাৎ তার নিজেকে ভীষণ সুখী মানুষ মনে হচ্ছিল। বাড়িতে ফেরার একটা তাড়া অনুভব করছে। বাড়িতে একটা নতুন মানুষ আছে, এটা ভাবতেই তার আনন্দ উপচে পড়ছে। সেই মানুষটা আবার তারই বিশেষ কেউ। আহনাবের নিজের প্রতি কনফিডেন্স আছে। তার মন বলছে চাকরিটা হয়ে যাবে। এখন বাকিটা আল্লাহ ভরসা। অফিসে গিয়ে দেখলো তার মতোই আর অনেকে ইন্টারভিউ দিতে এসেছে। তার সিরিয়াল নাও ১৯। এই ইন্টারভিউ কখন শেষ হবে কে জানে। সে একপাশে চুপচাপ বসে রইল। বাকিরা আলাপ আলোচনা করছে, পরিচিত হচ্ছে, কিন্তু আহনাবের মাঝে এইসব নিয়ে কোনো হেলদোল নেই। সে ভাবছে অর্ষার কথা। কবে সে মেয়েটাকে সুখী করতে পারবে, কবে অর্ষাকে মন থেকে হাসতে দেখবে, সে দিনটার অপেক্ষা করছে সে। একবার ভাবলো অর্ষাকে একটা কল করবে, পরক্ষণে আবার ভাবনা বাদ দিল। ঘড়িতে সময় দেখতে দেখতে অবশেষে তার ইন্টারভিউর সময় এলো। ইন্টারভিউ সে কনফিডেন্সের সাথে দিয়েছে। রেজাল্ট তার আগামীকাল কল করে জানাবে। তবে আহনাবের বিশ্বাস জবটা তারই হয়ে গেছে। সে খুশি মনে বাড়ি ফেরার পথে ফুলের দোকান থেকে একটা বেলি ফুলের মালা কিনে নিল। মেয়েরা ফুল পছন্দ করে, বিশেষ করে স্বামী কিংবা ভালোবাসার মানুষকে উপহার দিতে নিলে সেই উপহারটা আরো বেশি ভালোবাসে। বাড়ি ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেছিল। দরজা খুলে দিয়েছে সাজেদা বেগম। তিনি কিছুটা রাগান্বিত স্বরে বলল, সারাদিন কোথায় ছিলি তুই? হুট করে বিয়ে করলি, কোথায় একটু মেয়েটাকে সময় দিবি তা না করে নিজে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। অর্ষা কোথায়? রুমে, ঠান্ডা লেগেছে। তোর বাবা ওষুধ এনে দিয়েছে,
খাইয়ে নিয়েছি, এখন ঘুমাচ্ছে। শোন, যদি মেয়েটাকে ভালো না রাখতে পারিস তাহলে শুধু শুধু বিয়েটা কেন করতে গেছিস? সারাদিন মনমরা হয়ে থাকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নেওয়া লাগে। দুম করে মনে চাইলো আর বিয়ে করলাম। এমন তো হয় না, তাই না? এই অবস্থায় তো জানিস তুই। সরি ভাই, বলে আহনাব নিজের রুমে গিয়ে পা বাড়ালো। এখন মনে হচ্ছে মনের কথা শুনে ফোন করাটা উচিত ছিল। সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো মেয়েটাকে সে কষ্ট দিয়ে ফেলেছে। বিছানার পাশে বসতেই চোখ মেলে তাকালো অর্ষা। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। আহনাব ওর কপালে হাত রেখে বলল, জ্বর তো এসে গেছে দেখছি। সকাল তো ভালোই ছিল। অর্ষা মৃদু স্বরে বলল, অসুখ কি বলে আসে? অহনাব চুপ হয়ে গেল। কথা তো সত্যি। সে জবাব না দিয়ে বলল, ওষুধ খেয়েছো? হুম। আমাকে একটা ফোন দেওনি কেন? ফোন দিলে কি হতো? আমি আরো আগেই আসার চেষ্টা করতাম। সত্যি? অবশ্যই। অর্ষা হাসলো। আহনাব বলল, হাসছো কেন? এমনি। নিশ্চয়ই ওর কথা ভেবে হাসছো। অর্ষা, সবসময় তো রিহানের সাথে আমারও কম্পেয়ার করলে চলবে না, তাই না? তুমি রিহানকে অনেক সুযোগ দিয়েছো, ভালোবাসা দিয়েছো। ও হয়তো তোমার ভালোবাসার মূল্য দেয়নি। তাই বলে যে আমিও একই রকম হব এটা তুমি ততদিন পর্যন্ত বলতে পারবে না, যতদিন তুমি আমাকে কোনো সুযোগ দিচ্ছ। সরি, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি হার্ট হইনি। রেস্ট নাও। আহনাব আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অর্ষা চোখ বন্ধ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে পড়ে গেল ক্লান্তিকর অতীতের অংশ। সেবার অর্ষার শরীর খুব খারাপ হয়েছে। বিছানায় পড়েছিল 3 দিন। রিহানের সাথে কোনো যোগাযোগ ছিল না, জানতেও না সে অর্ষা অসুস্থতার কথা। অর্ষা নিজে রিহানে কল দিয়ে বলেছিল, একটু দেখা করবে প্লিজ, শরীরটা খুব খারাপ লাগছে। শরীর খারাপ? ডাক্তার দেখাও। আমি এখন আসতে পারবো না বাবুই। আমার কাজ আছে। টাকা আছে নাকি পাঠিয়ে দেব? ব্যস্ত কণ্ঠে বলল রিহান। অর্ষা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, রিহান, আমি অসুস্থ বলে ডাক্তার দেখানোর মতো টাকা আমার বাবার আছে। আমার তোমার সঙ্গ দরকার ছিল। আমার খুব ইচ্ছে করছিল আমি তোমার পাশে বসে আমায় একটু জড়িয়ে ধরো, আমার কপালে হাত রাখো। তুমি তো জানো। রিহান প্লিজ একটু দেখা করো, 5 মিনিটের জন্য। পরে ফোন করছি বলে ফোন কেটে দিয়েছিল রিহান। অর্ষা তাও অনেকক্ষণ ফোন কানে নিয়ে চুপ করে বসেছিল। তার দু চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছিল সেই দিন। কল্পনা শেষ হওয়ার পরে অর্ষার চোখ বেয়ে পানি পড়ছে। সে শোয়া থেকে উঠে বসলো। আহনাব ফিরে এসে বারান্দায় চলে গেল। অর্ষা গুটি গুটি পায়ে বারান্দায় গেল। দেখলো আহনাব একটা নয়নতারা ফুল ছিঁড়ে ঘুরে ঘুরে দাঁড়িয়েছে রুমে আসার জন্য। বারান্দায় দরজা অর্ষাকে দেখে ব্যস্ত হয়ে বলল, একি, তুমি অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছো কেন? আমি তো যাচ্ছিলাম। অর্ষা চুপচাপ ক্লান্ত চোখে তাকিয়ে আছে। আহনাফ এসে নয়নতারা ফুলটা অর্ষার কানে পিঠে গুঁজে দিয়ে বলল, তোমার জন্য দিলাম। সুন্দর লাগছে। তোমার জন্য আর একটা গিফট আছে। রুমে চলো, দিচ্ছি। অর্ষা প্রসঙ্গ একদম বিপরীতে নিয়ে আহনাফকে বিস্মিত করে দিয়ে বলল, একটু বুকে নেবে?